রাত প্রায় 12টা বাজে। এহসান তখনও বাড়ি ফিরেনি। মিলি ওর 2 বাচ্চাকে ডিনার করিয়ে নিজেও খেয়ে নিয়েছে ০.৫ ঘন্টা আগে। আর কত অপেক্ষা করবে? রাত 10টা থেকে এ পর্যন্ত 7 বার কল দিয়েছে ও এহসানের ফোনে। প্রতিবার রিং হয়ে কেটে গেছে। আল্লাহ জানে কি এমন ব্যস্ততা। এত রাতে তো আর অফিসিয়ালি মিটিং হবার কথা না। কোনো বিপদ হলো না তো ভেবে একটু টেনশন হয় মিলির। এহসানকে না পেয়ে মিলি এহসানের বেস্ট ফ্রেন্ড মামুনের ফোনেও ট্রাই করেছে বেশ কয়েকবার। সেও রিসিভ করেনি। মিলির ভীষণ ক্লান্ত লাগে। সারাদিন এত দৌড়ঝাঁপ, বাচ্চাদের স্কুল, খাওয়ানো পড়ানো, রান্নাঘর পরিষ্কার করা। রাত 9টা 10টা বাজলে আর শরীর চলে না। বিছানায় পিঠটা লাগাতে পারলে তবে শান্তি। বাচ্চাদের ঘুম পাড়িয়ে ড্রয়িং রুমে বসে ঢুলো ঢুলো চোখে কিছুক্ষণ টিভি দেখার চেষ্টা করে মিলি। চেষ্টাই ওটা, কারণ সময়ের অভাবে টিভি দেখার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। তবে চেষ্টাটা বেশিক্ষণ চালাতে হলো না। কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বাজলো। মিলি দৌড়ে গিয়ে দরজা খুলল। তারপর আবার সোফায় গিয়ে বসল। স্বামী ঘরে ঢোকার সাথে সাথে কোনো ইস্যু নিয়ে ঝাঁপিয়ে পড়া মিলির স্বভাব নয়। তাই এহসানকে এটাও জিজ্ঞেস করেনি কেন দেরি হলো এই বিষয়ে। নিজে থেকেই হয়তো বলবে, অথবা আস্তে ধীরে জিজ্ঞেস করবে। মিলি একটু পরে। কিন্তু সকলের স্বভাব তো আর এক নয়। এহসান জুতা খুললে ঘরে ঢুকেই মিলির কাছে এসে উত্তেজিত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, মামুনকে ফোন দিয়েছিলে কেন? তোমাকে এতবার ফোন দিলাম, তুমি রিসিভ করলে না, তাই মামুন ভাইকে দিলাম। ভাবলাম উনি যদি তোমার সাথে থেকে থাকেন, আর না থাকলেও হয়তো জানবেন তুমি কই। কিন্তু উনি রিসিভ করলেন না, অথচ তোমাকে ঠিকই জানিয়েছে। আশ্চর্য তো। এহসান নিজেও জানে যে মিলি মামুনকে ফোন দিয়েছে কেন, তবুও এক অজানা কারণে আবার কুৎসিতভাবে জিজ্ঞেস করে, আমি ফোন না ধরলে আরেকজনকে ফোন দিতে হবে? আমি কি ফিরতাম না কোনোদিন বাসায়? স্পাইং করার জন্য দিয়েছো নাকি অন্য কোনো উদ্দেশ্য? ঠিক করে বল, ফোন দিয়েছো কেন? এহসান অকারণে মিলিকে হেনস্থা করতে শুরু করে, যেরম প্রায়ই সে করে। সম্পূর্ণ অকারণে। হয়তো স্ত্রীকে হেনস্থা করাকেও এক ধরনের পুরুষত্ব বলে ভাবে সে, অথবা এটা কোনো ডিফেন্স মেকানিজম, জবাবদিহিতা এড়ানোর টেকনিক। বউ কোনো প্রশ্ন করার আগে উল্টো তাকেই জর্জরিত করে রাখা। ক্লান্ত পরিশ্রান্ত মিলির অদ্ভুত লাগে। এহসানকে নয়, তার নিজেকেই। প্রেম করে বিয়ে করেছিল ওরা। 2 বছর কাছ থেকে দেখেছে এহসানকে। ও ভীষণ পুরুষবাদী, এটাও বুঝেছে। কিন্তু এতটা এভিউসিভ হবে এই ধারণা কখনো ছিল না। মিলির হঠাৎ প্রচণ্ড রাগ হয়। ও উত্তর দেয়, তোমার কি ধারণা আমি তোমার বন্ধুর সাথে প্রেম করার জন্য কল দিয়েছিলাম? আশ্চর্য। তারপর সোফা থেকে উঠে যখনই ও বেডরুমের দিকে যাবার চেষ্টা করে, তখন হঠাৎ এহসান এসে ওর চুল ধরে টানতে শুরু করে। আর জান্তব গলায় বলতে থাকে, এত বড় সাহস, মুখে মুখে তর্ক করিস? প্রেম করবি আমার বন্ধুর সাথে? এত বড় সাহস তোর? যা কর প্রেম, দেখি কেমন পারিস। ঘটনার আসম্বিকতায় মিলি স্তম্ভিত হয়ে যায়। একটা কথাও আসে না ওর মুখে। ধপ করে ও বসে পড়ে আবার সোফায়। মাথা কাজ করা বন্ধ করে দেয় ও। 2 চোখ দিয়ে ঠিক কেন পানি গড়িয়ে পড়ছে এটাও বুঝতে পারছে না। চুলটা পনিটেল করে বাঁধা ছিল, তাই ব্যথা লাগেনি অত। সামান্য কিছু চুল ছিঁড়েছে শুধু। সম্ভবত চোখের পানির কিছু অংশে ছিল ভালোবেসে ধোঁকা খাওয়ার অনুভূতি, কিছু অপমানের, আর কিছু অন্যভ্যস্ততার। কারণ এহসানের আগে কেউ কোনোদিন ওর গায়ে হাত তোলেনি। এহসান এর আগেও 2-1 বার চর থাপড় দিয়েছে। সেগুলো হজম করে নিয়েছে মিলি। উপায় নেই বলে। বাচ্চা দুটো ছোট, ও চাকরি বাকরি কিছু করে না। তার থেকেও বড় কথা, এহসানকে তখন অবধি ভালোবাসা বন্ধ করতে পারেনিও। আশা করেছে এহসান বদলাবে কোনো দিন। কিন্তু আজ যেন ভীষণ বাড়াবাড়ি হয়ে গেল, যেন সব আশা মিথ্যে হয়ে গেল। মিনিট 10 পর সম্মতি ফিরে পায় মিলি। আস্তে আস্তে এগোয় বাথরুমের দিকে। এহসান তখন নির্বিকারভাবে কাপড় চেঞ্জ করছে।
যেন কিছুই হয়নি। এভরিথিং ইজ অন পারফেক্ট অর্ডার। মিলি বাথরুমে ঢুকে দরজাটা লাগিয়ে প্রথমে মুখে হাত চেপে হাও মাও করে কাঁদে কাঁদে কিছুক্ষণ। সেটাও দুঃখের কান্না না, নিজের ওপর জিদ হয় ওর খুব। মরে যেতে ইচ্ছে করে। কিছুতেই মেনে নিতে পারছিল না এই ঘটনা। মনে হচ্ছিল কিছু একটা করতে হবে, ধ্বংস ধ্বংসাত্মক, নইলে শান্তি লাগে না। তারপর আস্তে আস্তে উঠে বেসিনের ক্যাবিনেট থেকে কেচি বের করে পনিটেল এর গোড়ায় করে নিজের চুলগুলো কচকচ করে কেটে ফেলেও। হ্যাঁ, ওর মেঘ কালো ঘন কোমর ছাপানো চুলগুলোও কেটে ফেলে এক নিমিষে। এর ওর চুলগুলোর প্রশংসা করতো সবাই, এমনকি এহসান করতো খুব। বিয়ের আগে, বিয়ের পরে আর করে না। সম্ভবত বউয়ের প্রশংসা করতে পুরুষদের এগুতে লাগে। হয়তো ভাবে বেশি প্রশংসা করলে বউ মাথায় উঠবে। এমনিতে মিলি খুব বেশি সৌন্দর্য সচেতন নয় কখনোই। খুব একটা পার্লার টার্লারেও যায় না। তবে বেশ কিছুদিন ধরে ওর ভীষণ ইচ্ছে করছিল চুলগুলো রং করাবে, হাইলাইট যাকে বলে। কিন্তু এহসানকে এই কথা বলতেই উত্তর দিয়েছিল, চুল রং করলে বাসা থেকে বের করে দেব। আমার বাসায় থেকে এইসব বাজারি মেয়ে ছেলেদের মতো কাজ করা চলবে না। পুরনো কথা ভাবতে ভাবতে মিলি চুলের কাটা অংশগুলো তুলে ডাস্টবিনে ফেলে দেয়। তারপর কল খুলে চোখে মুখে পানির ঝাপটা দেয়। আয়নায় নিজের উদ্ভট চেহারা দেখেও ওর কোনো অনুভূতি হয় না আর। ও যখন বেরিয়ে আসে বাথরুম থেকে, তখন এহসান ডিনার শেষ করে সিগারেট ধরানোর প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ মিলির দিকে চোখ পড়তেই ভূত দেখার মতো চমকে ওঠে, চিৎকার করে জিজ্ঞেস করে, এটা কি করেছো তুমি? এই মেয়ে, তুমি কি পাগল হয়ে গেছো? মিলি কথার উত্তর না দিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। ওর এত ক্লান্ত লাগে যে প্রায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ে। পরদিন ছিল ছুটির দিন। এহসান ঘুম থেকে উঠবার আগেই মিলি বাচ্চাদের নিয়ে বেরিয়ে যায়। বেরোবার সময় মাথায় লম্বা করে ঘোমটা টানে বাধ্য হয়ে, কারণ ওকে দেখে মনে হচ্ছে কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়ার পর জনগণ ওর চুল কেটে দিয়েছে। ইনফ্যাক্ট সকালে ঘুম ভাঙার পর থেকেই ঘুমটা দিয়ে আছে। বাচ্চাদেরও দেখাতে চায়নি নিজের এই চেহারা। মায়ের বাসায় নিচ পর্যন্ত বাচ্চাদের পৌঁছে দিয়ে ও চলে যায় পার্লারে। এই চুলের একটা ব্যবস্থা না করে জনসমক্ষে যাবার উপায় তো নাই। বাকি সব চিন্তা এরপরে। যে মেয়েটা ওর চুল কাটবে সে খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, এমন কিভাবে হলো আপু? মিলি হেসে বলে, আমি কেটে ফেলেছি ঝুঁটি ধরে। কেন? মিলি হা হা করে হাসে, বলে, মনে অনেক আনন্দ হয়েছিল তো তাই। পার্লারের মেয়েটা আর কথা না বাড়িয়ে চুল কাটতে শুরু করে। ভীষণ কষ্টে সে যখন চুলে একটা শেপ দিতে পেরেছে, তখন মিলির চুল কান পর্যন্ত উঠে এসেছে। কিন্তু তবুও চুল কাটা শেষ হবার পর ভীষণ সুন্দর দেখায় ওকে। মিলি মেয়েটাকে ধন্যবাদ দিয়ে বলে, কালার সেকশন থেকে কাউকে আসতে বলেন প্লিজ, আমি চুলে কালার করব। সব শেষ হবার পরে আয়নার দিকে তাকিয়ে মিলি মুগ্ধ হয়ে যায়। নতুন হেয়ার কাট, গোল্ডেন ব্লড চুলে মিলির নিজেকে সাম্রাজ্যের মতো লাগে। ওর ভিতর অদ্ভুত এক কনফিডেন্স তৈরি হয়। অবাক হয়ে খেয়াল করে লম্বা চুলের চেয়েও এই হেয়ার কাট ওকে মানিয়েছে বেশি। পার্লার থেকে বের হবার আগে মিলি দেখে ওর সাইলেন্ট করা ফোনে 7টা মিস কল এহসানের। এটাও স্বাভাবিক মিলির কাছে। মিলি কোথাও গেলে এহসান এভাবেই ফোন করে, ননস্টপ কল দিতেই থাকে। যত সমস্যাই থাকুক মিলিকে ফোন ধরতেই হয়, এবং অবশ্যই দেরি করে ফোন ধরার অপরাধে গালিগালাজ শুনতে হয়। আজ প্রথমবার মিলি এক বিন্দুও ভয় পেল না মিসড কল দেখে। ও পার্লার থেকে বেরিয়ে বাবার বাড়ি না গিয়ে সরাসরি এহসানের বাসায় এলো। হ্যাঁ, এহসানের বাসায়, কারণ এই বাসাটাকে কাল রাতের পর থেকে আর নিজের বাসা ভাবতে পারছে না ও। ঘরে ঢুকবার সাথে সাথে এহসান এমনভাবে তাকালো যেন চোখ দিয়ে গিলে ফেলবে ওকে। মিলি বুঝতে পারলো এটা ভয় দেখানোর অভিনয়। এহসান আসলে ওর নতুন রূপে দেখে মুগ্ধ হয়ে গেছে, কিছুটা ভ্যাবাচ্যাকাও খেয়েছে। তার সাদাসিধা গ্ল্যামারলেস বউকে এরকম বোমের মতো সুন্দরী লাগতে পারে এটা সে স্বপ্নেও ভাবেনি। তবে সে কথা বলা মানে নিজের পায়ে কুড়াল মারা, আর গতকালের ঘটনার পরে তো আরও বলা যায় না।
মেয়ে মানুষ এত এত জেদ থাকবে কেন? স্বামী চুল ধরে টানলেই বাথরুমে ঢুকে চুল কেটে ফেলতে হবে, আবার ওর অনুমতি ছাড়া চুলের রঙও করে এসেছে। এত বড় স্পর্ধা। আজকে বউকে বোঝাতে হবে ওর ইচ্ছার বিরুদ্ধে কাজ করার পরিণতি কত কঠিন। চরম ভয় দেখাতে হবে যাতে জীবনে আর এত সাহস না দেখাতে পারে। কিন্তু এহসান খেয়াল করলো ওর অগ্নিদৃষ্টি উপেক্ষা করে মিলি কাপড় প্যাক করতে শুরু করেছে, 2 বাচ্চার আর নিজের। এহসান এবার কঠিন গলায় জিজ্ঞেস করে, কি হচ্ছে এসব? মিলি উত্তর না দিয়ে নিজের মতো কাজ করতে থাকে। ওর চেহারায় এমন কিছু ছিল যে সেদিন প্রথমবারের মতো এহসান দমে যায়, আর ঘাটানোর সাহস পায় না ওকে। কাপড় প্যাক করা শেষ হবার পরে মিলি দরজার দিকে এগোতে থাকে। এহসান আসে ওর পিছু পিছু। দরজার কাছে পৌঁছে মিলি এহসানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আমি চলে যাচ্ছি এহসান। এহসান শুকনো কণ্ঠে বলে, চলে যাচ্ছ মানে? কই যাচ্ছ? কেন যাচ্ছ? মিলি উত্তর দেয়, যাচ্ছি কারণ এই ঘরটাকে আর নিজের ঘর মনে হচ্ছে না, তাই। এখন আত্মসম্মান বোধ নামক একটা জিনিস আমার মধ্যে অবশিষ্ট আছে, তাই। সবচেয়ে বড় কারণ আমি আর তোমাকে ভালোবাসি না, তাই। এহসান কিছু বলতে গিয়েও থেমে যায়। হয়তো বুঝতে পেরেছে এই সময় কিছু বলে লাভ নেই। দরজায় নির্বাক দাঁড়িয়ে ও মিলির চলে যাওয়া দেখে। ঠিক লিফট এ ওঠার আগ মুহূর্তে মিলি এহসানের দিকে আরেকবার ঘুরে দাঁড়ায়। তারপর হাসি হাসি মুখে বলে, চুল ধরে টানার জন্য অনেক ধন্যবাদ এহসান। তুমি চুল ধরে টেনেছিলে বলেই বোধ হয় ঘুমিয়ে থাকা আত্মসম্মানটা জেগে উঠেছিল ফাইনালি। আর আমার এত সুন্দর মেকওভারের কৃতিত্বটাও তোমার। শুধু একটাই আফসোস, তুমি আরও আগেই চুল ধরে টানলে জীবনের 10টা বছর নষ্ট হতো না। তবে অসুবিধা নেই, অবশিষ্ট আত্মসম্মান আর নিজের শিক্ষাটুকু দিয়ে নিশ্চয়ই কিছু একটা করে খেতেই পারবো। তাই তোমার পুরুষত্বের প্রতি সত্যিই আমার কৃতজ্ঞতা রইল। তোমার ওই পুরুষত্বটুকুর কারণেই সামান্য দেরিত হলেও এহসানের স্ত্রী পরিচয়ের ধ্বংসাবশেষ থেকে আবার মিলিকে খুঁজে পেলাম।